স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের 12 জেলা, পানিবন্দী প্রায় অর্ধ কোটি মানুষ, 13 জনের মৃত্যু। আগামী 24 ঘণ্টায় উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির, জানালো পানি উন্নয়ন বোর্ড। কমতে শুরু করেছে অধিকাংশ নদীর পানি। আওয়ামী লীগের নেতৃত্বে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। আয়নাঘর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। এবং রাজধানীর বাজারে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম, বন্যার প্রভাব পড়ার আশঙ্কা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের ক্ষত বিক্ষত গ্রামের পর গ্রাম। দুঃস্বপ্নের মতো পানির তোড়ে ভেসে গেছে সহায় সম্বল। 36 বছরের মধ্যে এমন বন্যা দেখেননি স্থানীয়রা। মাঠঘাট তো ডুবেছেই, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কও। এতে পানিবন্দী 12 জেলার অর্ধ কোটি মানুষ। আশ্রয় আর খাবারের অভাবে মানবেতর জীবন কাটছে বানভাসীদের। গত 2 দিনে বানের পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত 13 জনের। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভয়াবহ বন্যার কবলে দেশের 12 জেলার কয়েক লাখ মানুষ। আকস্মিক বন্যায় ডুবেছে ঘরবাড়ি আর রাস্তাঘাট, বন্ধ অনেক এলাকার যোগাযোগও। সহায় সম্বল রেখে আশ্রয় কেন্দ্রে ছুটছেন বানভাসীরা। বানের জলে তলিয়েছে নোয়াখালী সদর সহ 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন। পানিবন্দী জেলার 20 লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আমাদের জন্মের পর থেকে নোয়াখালীতে কোনো বন্যা দেখি নাই। নোয়াখালীবাসী এটার জন্য কখনোই প্রস্তুত ছিল না। দেখেন ভাই, আমাদের অবস্থা খুবই সংকটময়, খুবই অবস্থা আমাদের ভালো না ভাই। আমাদের মসজিদ, মাদ্রাসা, তারপরে এই যে গাটলা, বাড়িঘর দুয়ার সবে আমাদের ডুবে গেছে ভাই। একই অবস্থা কুমিল্লার বেশ কয়েকটি উপজেলার। বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। চট্টগ্রামের 16 উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়িতে। হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা। তলিয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির বিস্তীর্ণ জনপদ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি। জেলায় পানিবন্দী 6 উপজেলার অন্তত 3 লাখ মানুষ। এদিকে মুন ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। বাচ্চা হাচ্চা লই এই মালচা বানাটা নিয়ে আমরা খুব কষ্ট। এর মাঝে ঘরের মাঝে যে জিনিসপত্র আছিল সব আমরা পানি তোলে। এখন আমরা অসহায় মানুষ, কোনদিন আমরা কই পাইমু? কিচ্ছু নাই, অস্তিত্ব কিচ্ছু নাই। খালি পিন্নর কাপড় লইয়া লই আমরা আইছি। ও দেখো তাই গরো গিয়া কিচ্ছু আছে না, আমাদের খানি নাই, খানি নাই। আমরা খাইতাম কই থেকে, চুলা উলা নাই। আমাদের ঘরে যা সম্পূর্ণ আছিল পানির তলে আছে। আমি কিছু আনার মতন না, খালি বাচ্চাটা লইয়া জন্য বাড়াই আইছি। স্বামী হইল প্রতিবন্ধী, তাই ন বিজি বিজি ডুব দিয়েছেন। 5 জন মানুষে পানির তলে থাকি তুলিয়া ডাবু দিয়া লইয়াছে। রাত্রে আবার চিরামুড়ি দেওয়া হয়েছে। শুধু শুকনা খাবার খাইয়া আমরা এখন দিন যাপন করতেছি, খুব কষ্টে আছি আমরা। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5 উপজেলার 22 ইউনিয়ন বন্যা কবলিত। এখনও বিপদসীমার 192 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা, দুর্ভোগে বানভাসীরা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম, কর্মসংস্থান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, বন্যার্তদের সহযোগিতায় তিনি এবং তার মন্ত্রণালয়ের সকলেই 1 দিনের বেতন প্রদান করবেন। পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীও তাদের 1 দিনের বেতন প্রদান করবেন। আমি এবং আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও তাদের 1 দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি আমার 1 মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছি এবং সকল পক্ষের কাছে আমাদের এই আহ্বানটা থাকবে
এবং বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সকল সেনা কর্মকর্তাদের সেনা সদস্যদের একদিনের বেতন ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। তো প্রবাসীদের কাছে আহ্বান থাকবে, দেশের এই সংকটকালে সব দিক থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, শ্রম দিয়ে অর্থ দিয়ে যেভাবে পারা যায় দেশের জন্য অবদান রাখতে হবে। ফেনী জেলার পরশুরামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি কুমিল্লা সেনানিবাসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বিবিধ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এরপর তিনি হেলিকপ্টার যোগে ফেনী জেলার পরশুরাম এবং সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উদ্ধার কাজে নিয়োজিত সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সেনাবাহিনী প্রধান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনাও দেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, জেনারেল অফিসার কমান্ডিং 33 পদাধিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সহ সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামী 24 ঘণ্টায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে। পাশাপাশি গত 24 ঘণ্টায় পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি, যার ফলে উজানের নদ নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু হয়েছে। এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী 72 ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে যখন বিএনপি নেতাকর্মীরা জেলে, তখন রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজ বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের স্মরণ সভায় সব কথা বলেন তিনি। স্মরণ সভায় সিরাজুল ইসলাম সবুজের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব। এ সময় উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতন সিরাজুল ইসলাম সবুজ দেখে যেতে পারলে সবচেয়ে বেশি খুশি হতেন। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে। সবুজ লড়াই করেছে লেখনির মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, সবসময় লিখেছে, কথা বলেছে। ঠিক সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে আনতে চাই, কারণ দেশের কথা বলতে বলতে সে চলে গেছে। বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্ন মতের মানুষদের আয়নাঘরে নিয়ে নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের সীমানা ছাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে আয়নাঘরের সেই দুর্বিষহ স্মৃতি স্মরণ করেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মণ্ডলের নাম, ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। স্বৈরাচার হাসিনার নির্দেশেই সাদা পোশাকে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায়। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। অবর্ণনীয় সেসব দিন পার করে কিভাবে ফিরলেন তিনি, সে কথা বলছিলেন এশিয়ান টেলিভিশনের ক্যামেরায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কিছু অস্ত্রধারী লোক চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যায় এবং তারা প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আমাকে একটা কক্ষে, একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। সেই কুঠুরির বর্ণনা হচ্ছে 5 ফিট বাই 10 ফিটের মতো হবে। 9 বছর পর দেশে ফেরা বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নেই যেটি স্বৈরাচার হাসিনা সরকার ধ্বংস করেনি। প্রশাসন A to Z দলীয়করণ করা হয়েছে। নির্বাচন কমিশন, এটা যেন একটা তাদের অধীনে মন্ত্রণালয়ের মতো অবস্থা করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিরোধী দল মতকে দমন করার একটা হাতিয়ারে পরিণত করা হয়েছে। এইভাবে পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে কেবল ছাত্রলীগ, আওয়ামী লীগ ক্যাডারদেরকে নিযুক্ত করার একটা টুলসে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের কোনো অঙ্গকে তারা বাদ রাখেনি যেটা ধ্বংস হতে বাকি আছে।
এ সময় তিনি আর বলেন, ধ্বংসপ্রায় রাষ্ট্রকে সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময়ের প্রয়োজন রয়েছে। আগামী নির্বাচন সহসায় করা সম্ভব না বলেও মনে করেন তিনি। তাদেরকে যদি আমরা এখন 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে বলি, সবাই বলবে যে এটা হয়তোবা সম্ভব হবে না। তার মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশি সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং আর কিছু প্রয়োজনীয় সংস্কার সাধন করে এমন একটা অ্যাটমসফিয়ার, মানে ইলেকশন কন্ডাক্ট করার জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার তারা সৃষ্টি করে নির্বাচন দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকতে জনগণের জানমাল সহ রাষ্ট্রের সীমাহীন ক্ষতি করার মানসিকতার আর কেউ যেন রাজনীতিতে না করে, সেই দাবিও করেন সালাউদ্দিন আহমেদ। একদলীয় বাকশালী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কেউ যেন না দেখতে পারে। যে রাষ্ট্র ব্যবস্থায় একদলীয় শাসন কাঠামো, একদলীয় রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন যেন কেউ না দেখতে পারে। এদেশের ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের সেই আকাঙ্ক্ষা ছিল, তাদের সেই আকাঙ্ক্ষাকে, তাদের সেই আশাকে, সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজারে সব ধরনের নিত্যপণ্যের দামে কিছুটা ভাটা পড়েছে। কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, সবজির দাম কিছুটা কমেছে, তবে বেড়েছে বেগুনের দাম। আর ফার্মের মুরগির ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও অন্যান্য সবজি আগের দামে বিক্রি হচ্ছে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিন ধরেই দু একটি পণ্য ছাড়া বাজারে দাম কমার সুবাতাস, সেই বাতাসের গতিরোধ করেছিল কাঁচামরিচ এবং চাউলের দাম বৃদ্ধি। সবকিছুই তো ধ্বংস। রাজধানীর একটি অভিজাত হোটেলে 2 দিন ব্যাপী গ্রীষ্মকালীন মেলার আয়োজন করেছে পজ ইভেন্ট প্রেজেন্ট। মেলা উদ্বোধন করেন পজ ইভেন্টের ফাউন্ডার মাইমুনা আজাদ। এ সময় পজ ইভেন্টের কর্ণধার বলেন, মেলার মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে অর্জিত অর্থ বন্যা কবলিত মানুষের কাছে ব্যবহার করা। এছাড়াও পজ ইভেন্ট সামনে আরও তরুণ নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পজ ইভেন্টের প্রমোশনাল পার্টনার আফরিন ইসলাম ও গেস্ট ইন্টেরিয়র ডিজাইনার রুমি করিম। সামর্থ্য মতন এটা চলে যাবে কিন্তু বন্যাস্তির মানে পরিবারদেরকে। বন্যার মধ্যে যারা পড়ে গেছে, একটা খুব ভয়াবহ অবস্থা, দুর্বিষময় অবস্থার মধ্যে তারা মানে এগিয়ে যাচ্ছে, মানে আমরা এটার সাথে আছি। সৌদি আরবের রাজধানী রিয়াদের ইসকান আল খারিজ রোডে বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী শেখ রাকিব ও শেবলি মাহমুদের ডেঙ্গি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে মামুনুর রশিদ চৌধুরী, ব্যবসায়ী সুমন মিয়া, শাহিন খান, জাকির হোসেন টিটু, যুবনেতা আলী নূর রনি উপস্থিত ছিলেন। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশ, ভারত, পাকিস্তানের নাগরিকরা উপস্থিত ছিলেন। ডেঙ্গি রেস্টুরেন্টের কর্ণধার শেখ রাকিব ও শেবলি মাহমুদ বলেন, আমাদের রেস্টুরেন্টে বাংলাদেশি খাবারের ঐতিহ্য ধরে রেখে এর পাশাপাশি বিভিন্ন দেশের মুখরোচক খাবারের আয়োজন রাখা হয়েছে। এবার সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। হঠাৎ ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। এলাকাগুলোতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের প্রাদুর্ভাবই বেশি। রফিকুল ইসলাম রলির রিপোর্ট, দেখুন বিস্তারিত। গত কয়েকদিন ধরে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে করে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। আবার অনেক মানুষ একসঙ্গে থাকার কারণে শ্বাসনালীর প্রদাহ, ফ্লু, হাঁপানি, স্ক্যাবিস, ফুসকুড়ি ফোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যাজনিত কারণে তো বহুত রোগ হতে পারে। যেমন একটা প্রথম কথা, দূষিত পানি নাই, খাওয়া নাই, তাহলে খাওয়ার জন্য দূষিত পানির জন্য যত ডায়রিয়া থেকে রোগ, পানিবাহিত রোগ সবই হতে পারে। ডায়রিয়া হয়, কলেরা হয়, ব্যাসিলাস ডিসেন্ট্রি হয়, যেমন জন্ডিস জাতীয় এই ভাইরাস, ভাইরাস, এগুলো কিন্তু পানিবাহিত রোগ। একটা হলো খাদ্য থেকে হয়, পানীয় থেকে হয়। এছাড়া যে পানি, নোংরা পানি, পচা পানি মানুষ এগুলি ব্যবহার করে, আমাদের গোসল করে, যত রকমের চর্মরোগ এগুলো দিয়েই তো হয়। এগুলো তো পানিবাহিত, এইভাবে তো হইতেই পারে আর কি। শুধু মানুষ তো না, যে কোনো প্রাণীর, গবাদি পশু বলেন, এই যে গরু, ছাগল, মহিষ, ইভেন হাঁস, সবার জন্যই তো প্রবলেম। ইভেন অনেকে ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, এগুলো তো থাকার প্রবলেম, খাওয়ার প্রবলেম, পানীয়ার প্রবলেম,
রোগ বেদের প্রবলেম, ডায়রিয়া জনিত কত রকমের রোগ হচ্ছে, এগুলো তো মারাত্মক সমস্যা হচ্ছে আর কি। আমরা দেখলাম এবার যেখানেই বন্যা হচ্ছে এই রোগগুলো কিন্তু ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে। একই সাথে বন্যা পরবর্তী সময়েও নানা সংক্রামক ও অসংক্রামক ব্যাধির শিকার হয় মানুষ। বন্যা কবলিত এলাকায় প্রায় 40% মৃত্যুর কারণ বন্যা পরবর্তী ডায়রিয়াজনিত রোগ। তাই বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি, স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিশুদ্ধ পানি যেখানে পাওয়া যায় প্রশাসন দিবে, সরকার দিবে, বা স্থানীয় প্রতিনিধি যারা বা বিভিন্ন এনজিও তারা এগুলো করতে পারে, তারা এগুলো নেওয়ার ব্যবস্থা করবে। তারা নিজেদেরকে যারা ওই এলাকায় থাকেন তারা নিজেদেরকে সতর্ক রাখতে হবে আর কি, যে কোনো পানীয় যেন পানের খাওয়ার ব্যাপারে যেন সতর্ক থাকেন, যে কোনো বয়সে, ছোটো বাচ্চা থেকে বয়স্ক, বিশেষ করে যারা রুগী তাদের ঝুঁকিটা তো আরও বেশি। সুতরাং সবাইকে তো সতর্ক থাকতেই হবে আর কি। বন্যা যাতে না হয় তার জন্য তো সেটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার। নদী থেকে শুরু করে কত কিছু, নদী ট্রেজিং এগুলো কত, নদী সব ভরা হয়ে, নদী তো বলি না তার নাব্যতা হারায় ফেলছে, একটু পানি হলে একেবারে ভরে জায়গা ওভারফ্লো হয়ে যায়, এগুলো তো হচ্ছে, এগুলো তো সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর জনগণ একটা কাজ করতে পারে, সরকার কিন্তু করছে, আশ্রয় কেন্দ্রে এনে থাকে, খাওয়ার ব্যবস্থা, পানি, এটা হলো 1 নম্বরে, প্লাস বাসস্থান যেভাবে পারে এটা ম্যানেজ করতে হবে আর কি। কারণ রোগ ব্যাধি হয়ে ভোগান্তি হলে তো ওখানে চিকিৎসারও তো অসুবিধা। মাল্টিপল মেডিকেল টিম করতে পারে, টিম নিয়ে তাদের যাই দেখতে হবে, তাদের ট্রেস করতে হবে, কী কী রোগ আছে এগুলো ডিটেক্ট করতে, সেই অনুযায়ী চিকিৎসাও দিতে হবে। শিশুরা নিউমোনিয়া, শ্বাসনালীর প্রদাহ, কনজাংটিভাইটিস, মেনিনজাইটিস ত্বকে ছত্রাক সংক্রমণে বেশি ভুগতে পারে। তাই দুর্যোগ ভ্যাকসিন প্রদান, সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক, পরিচ্ছন্নতা, সঠিক পুষ্টি ও নিরাপদ খাবার এই রোগগুলোকে প্রতিহত করতে পারে। গফর আহমেদ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের 12 জেলা, পানিবন্দী প্রায় 1.5 কোটি মানুষ, 13 জনের মৃত্যু। আগামী 24 ঘন্টায় উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির, জানালো পানি উন্নয়ন বোর্ড। কমতে শুরু করেছে অধিকাংশ নদীর পানি। আওয়ামী লীগের নেতৃত্বে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। আয়নাঘর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। এবং রাজধানীর বাজারে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম, বন্যার প্রভাব পড়ার আশঙ্কা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।